আপু, মন খারাপ কেন? মন খারাপ করে মানুষ রাখতেছে এই কারণে তো মন খারাপ। দেখলাম কয়েকদিন থেকে দেখতেছি আপনার সোশ্যাল সাইট ফেসবুক টিকটক সবগুলোতে দেখতেছি একই কথা, শুধু টাকা টাকা টাকা। এতগুলো টাকা মানুষ আপনার কাছ থেকে নিয়ে প্রতারণা করলো, তো বিষয়গুলো একটু জানতে চাই। বলেন তো, শুরু পুরো থেকে শেষ। মানে কাহিনীটা বলবো হ্যাঁ, পুরো যে কাহিনীটা বলেন। কিভাবে টাকাগুলি নিল। রাইট। আচ্ছা, আমি তো আগে আমি বলি আমি কি করি। হুম হুম, আপনি আমি কি করেন ল্যান্ডের ডিটেলস? সাথে জড়িত। তো ল্যান্ড বিজনেস যেহেতু আমার, যে কোনো একটা জমির পারপাসে কোনো কাজ আসলে বা কেউ কোনো কথা বলে আমি হয়তো ওইটার সাথে ইনভলভ হওয়ার একটা চিন্তা ভাবনা তার থাকে। আগে আমি একটু ব্রেক দিই আপনাকে। তার আগে আপনি আপনি যেহেতু ল্যান্ড বিজনেস করেন, আপনি আপনার কোম্পানির নামটা একটু বলেন, কারণ আপনার অডিয়েন্স গুলো তো জানতে চাবে। এবিএফ আফরিন প্রপার্টিজ লিমিটেড। ওকে, ঠিক আছে, এখন আপনি শুরু করেন। তারপর সে মানে আমি একটা জায়গায়, মানে আমার একটা জমি বিক্রি হয়েছে পুষ্পদারা। হুম হুম। আমরা নিচে ওই পারপাসে আমি ওখানে গেলাম, তাদের সাথে মিটিং হলো, কথা বলছি। কামরুজ্জামান নামে একটা লোক ওখানে বসা ছিল একটা রুমে। তো উনি এবার জিজ্ঞেস করলো এই কে। তখন জহির নামে একটা লোক আছে, উনি বললো কি যে এটা হচ্ছে আফ্রিক, এবং আমি কি করি না করি সেটা সে এরকম বলছে। আমি তেমন কিছু বলি। সে ওখান থেকে উঠে যাওয়ার পরে ও আমার কাছে বললো কাকু আপনার নাম্বারটা দেওয়া যাবে। আমি এবার একটা আমার কার্ড দিয়ে আসলাম। হুম। তারপর কার্ডটা দিয়ে আসার পরে উনি আমার সাথে দুই একটা দিন হাই হ্যালো করছে, আপু কেমন আছেন। হ্যাঁ ভালো আছি। তো আফতাবনগরের একটা জমির কথা বললো, ইস্ট ইউনিভার্সিটির ওখানে একটা জমি আছে, এটার সাথে ইনভলভ হবেন কিনা। তা আমার মানে ওভাবে ওনার সাথে তেমন একটা পরিচয় নাই। এই কারণে আমি বলছি না আমি এখানে ইনভলভ হবেন না। ইনভলভ হব না। পরে সে আবার কয়েকদিন পরে কল দিচ্ছে, আপু আপনার কাছে যে জমি আছে এগুলো আমরা বিক্রি টিক্রি করে দিব, আমাদেরকে রাখবেন, বা আমার কাছে একটা জমি আছে এরকম আমরা কাজ করতেছি। আর ওই বিষয়ে আমি শুনছি শুনছি বলতে ওই যে জহির ভাই ওরাও অনেক টাকা দিছে। আপনার পরিচিত যে লোকগুলো। হ্যাঁ হ্যাঁ, ওরাও প্রায় 30 লাখ 50 লাখ এরকম দুই তিনজনের মিলে দিছে। দেখো ওটা আমি জানি। আমি তখন ভাবলাম যে আসলে ও যখন আমাকে বললো আপু এরকম একটা মতিঝিলের জমি আছে, আমাদের কাজটা তো হয়ে গেছে, আপনি একটু সাথে থাকেন। মানে আমাদের কাজটা হয়ে গেছে, এখন শুধুমাত্র খাজনা বাকি আছে। পরে আমি একা একা ভাবলাম জহির ভাই যেহেতু টাকাটা উনি দিছে তাহলে কাগজপাতি সব ঠিক আছে। ওরা তো জমি নিয়ে কাজ করে, ওরা আমার চেয়েও বেশি বুঝে। পরে আমি এবার কামরুজ্জামান আমাকে বললো কি আপু আপনি এখানে আমাদের সাথে ইনভলভ করতে পারেন, আমাদের কিছু টাকার শর্ট আছে। কত? তারপর বলে 5 লাখ। এরপর বললাম 5 লাখ টাকা, কিন্তু আমি তো আপনার হাতে দিব না, জহিরবির কাছে সামনে রেখে তাকে আমি টাকাটা দিব। বলছে জহিরবিকে বলার দরকার নেই, আপনি এখানে মেইন গডফাদার হচ্ছে সোনিয়া, সোনিয়ার সামনে দিতে পারেন। আর আমিও জানতাম সোনিয়া এই কাজটা উঠাচ্ছে। যেহেতু আমি কামরুজ্জামানের সাথে অল্প দিনের পরিচয়, ওকে বিশ্বাসও করবো না। অনেক ছেলে মানুষ আমার সাথে এবার চিটারি করছে। পরে আমি ওরে মেয়ে মনে করে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ওনাকে নিয়ে আসে। পরে ওনাকে নিয়ে আসলো, যে আমি ওনাকে নিয়ে আসি, ও বলে গাড়িতে করে নিয়ে আসতে সাথে সাথে 5-7 মিনিটের মধ্যে ও বনশ্রী রওনা। আপনার তো এখানেই বাসা। তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি এবার টাকা নিয়েই বের হয়েছি, যে বারবার আবার টাকা, হাতে করে টাকা নিয়ে হ্যাঁ টাকা বেরোয়েছেন? নিয়ে বের হয়েছি। আচ্ছা, ওকে। তারপর আমাকে গাড়িতে উঠাইলো, উঠে সোনিয়ার কাছে আমি শুরুতে জিজ্ঞেস করলাম আপু আপনাদের এই কাজটা যে হবে, উনি তো আমাকে বললো যে কাজটার কত দূর কি এই কথাবার্তা কি গাড়ির ভিতরে হইতেছে? হ্যাঁ গাড়ির ভিতরে। আচ্ছা, ওকে, বলে বলেন। আপু আপনি টেনশন করেন না, আপনি কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। মানে সামান্য আমাদের একটু টাকার শর্ট পড়ছে, আমাদের খাজনা কাটতে হবে, এমনি সব ওকে, আমাদের আর কোনো কিছু তো বাকি নেই, এখন সামান্য কিছু টাকার শর্ট পড়ছে, হুম হুম। এখন আপনি যদি আমাদের একটু হেল্প করেন তাহলে হয়ে যায়। এখন কার কাছে চাবো এটা টাকা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাকা আমি আপনাকে বিশ্বাস করে দিব এবং আপনার হাতেই দিব, আর আপনি আমার টাকাটা ব্যাক করবেন। বলছে নো টেনশন আপু, নো টেনশন, আপনার টাকাটা আপনি লাভ সহই পেয়ে যাবেন, নো টেনশন। আমি ওর কাছে টাকাটা দিয়ে দিলাম। ওনার হাতেই দিলেন, সোনিয়ার হাতেই? হ্যাঁ 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমি হুম। ওনার হাতে তুলে দিলাম যে আপনি গাড়ির ভিতরেই? গাড়ির মধ্যে, ওকে। গাড়ির মধ্যে দিয়ে মানে আমি এবার ওই যে আমার বাসায় কাজ ছিল, হুম হুম। আর একটু বেবির বাসা, তো আমি আপনার তো বাচ্চারা আছে। হ্যাঁ তো আমি এবার টাকাটা দিয়ে তাড়াতাড়ি আমি এবার বাসায় চলে এসেছি, যে আপু আমি তাহলে যাই, আপনি টাকাটা নিয়ে যান। ওনাকে দেখে ওনার জন্য দিচ্ছে, ওনাকে কিন্তু বলছে আপু আপনার জন্য কিন্তু টাকাটা আমি আপনাকে দেখে দিলাম, এছাড়া কিন্তু সরল বিশ্বাসে টাকা দেন, কোনো এভিডেন্স রাখেন নাই? কোনো এভিডেন্স রাখি নাই। আচ্ছা, এটা তো ভুল করছেন, তারপর পরে বলেন। এখন পরের দিন আবার কল আসছে, পরের দিন বলে কি যে আপু আরো 6 লাখ টাকা লাগবে।
এখন আমি চিন্তা করলাম 6 লাখ টাকা লাগবে, ঠিক আছে, যে এখন 5 লাখ তো দিয়ে ফেলছি, এখন তো এই টাকাটা না দিলে তো কাজটা উঠবে না। আবার 6 লাখ টাকা বের করে দিয়ে আসছি ওই দিন। এরপর রাত্রে বলে কি আপু আরো 1 লাখ টাকার শখ আছে, আবার আমি বৃহস্পতিবার 1 লাখ টাকা দিই, এই 12 লাখ টাকা হলো। এরপর তারা কি করলো, আমাকে রোজ বের করতেছে, রোজ বের করে মিটিং করে 5টায়। ওখানেও আমি সবার কাছে আচ্ছা, এই রেস্টুরেন্টে? হ্যাঁ রেস্টুরেন্টে, আচ্ছা। এই যে বনশ্রী, বনশ্রী। রোজ আমাকে নিয়ে যেত ওখানে। আমরা একদিন সবার কথা নিব না, হ্যাঁ, হুম হুম। ওখানে গিয়ে বসতো, পয়সা মিটিং করতো যে আবার টাকা লাগবে, কত টাকা লাগবে আপু, 60 লাখ টাকা লাগবে, ওই সচিবকে দিতে হবে 3 কোটি টাকা, 3 কোটি টাকার এখন 1 কোটি টাকাও তো দিতে হবে, 1 কোটি টাকার আপনি দেন 60 লাখ। আর আমি বেলুন শিডিউল কিন্তু হয়ে গেছে আপু, আমি আমি দিব 20 লাখ, কামরুজ্জামান দেবে 20 লাখ, তাহলে কত হলো? 40 লাখ হইলো। আপনি যদি 60 লাখ, 60 লাখ দেন তাহলে 1 কোটি হয়ে গেল। 1 কোটি হয়ে গেল। এখন আমি বলছি কি আপু এত টাকা আমি দিতে পারবো না, আমি 30 লাখ টাকার একটা নিলাম, যে আমি 30 লাখ দেব। হুম। তাও বলছে আপু আমার কাছে কিন্তু নাই, আমি এক জায়গা থেকে এনে দেবো। পরে বলছে আপু দেন 30 লাখ টাকাই দেন। আমি একটা জায়গা থেকে 30 লাখ টাকা আমাকে আমাকে এবার তারা বিশ্বাস করে বিদেয় আমি চাইছি পাইছি, তো ও জানে টাকাটা কোত্থেকে আপনি যেহেতু বিজনেসম্যান, হ্যাঁ, যেহেতু তারা রিয়েল এস্টেট বিজনেস বিজনেস করে, করে। তো আমি বলছি যে 30 লাখ টাকা লাগবে দেন। ওরা আবার আমার কাছ থেকে তো জমি নিছে। হুম হুম। পরে ওই 30 লাখ টাকা আমি এনে দিলাম, দেওয়ার পরে এই 30 লাখ টাকা কোথায় দিলেন? ও পরে কল আমি ওখান থেকে যখন আমি পাইছি, ওরা যখন অ্যাকাউন্টস থেকে আমাকে টাকাটা দিবে, তখন আমি সোনিয়ার কল দিচ্ছি। সোনিয়ার বলছে আপনি কই? বলে কি আমি সচিবের এখানে, কিন্তু ও তো সচিবের ওখানে না, ও তো বাসায়, আমি তো তা জানি না। বলে আমি সচিবের এখানে, বাস টাকা তো ম্যানেজ হয়ে গেছে, এখন টাকা কার কাছে দিব তাহলে, আপনি তো সচিবের ওখানে নিয়ে আসবো। বলে না কামরুজ্জামানকে পাঠিয়ে দিচ্ছি আপু, আপনার কষ্ট করার দরকার নাই, আপনি ই করেন কামরুজ্জামানকে গাড়িতে দিয়ে দেন। কামরুজ্জামান যেই শুনছে টাকা ম্যানেজ, ও তো দৌড় দিয়ে এসে বসে গাড়ি নিয়ে টাকা নিতে। পরে আমি টাকাটা নিয়ে এই যে এখানে পলাশবাগে দেখছো না 2-3টা কেকের দোকান আছে, বেকারি, বেকারির দোকান আছে, হ্যাঁ। ওই কেকের দোকানে আমি টাকাগুলি একটা ব্যাগে এনে রেখে দাঁড়িয়ে আছি, ও আসছে ওখান থেকে। ওখানে যদি সিসি ফুটেজ টানা হয় তা ওখানেও দেখা যাবে। তবে ওইখান থেকে ওই টাকাটাও ও রিসিভ করলো, গুনে দিচ্ছি, ওখান থেকে গুনে দিচ্ছি, কিন্তু আমি ভিডিও করি নাই, কোনো এভিডেন্স কোনো এভিডেন্স রাখেন না। করছি না, আমি বুঝতেই পারি না এই মেয়েটা বারবার এরকম সাজাচ্ছে, বারবার সাজাচ্ছে, মানে ওর হাজবেন্ড একটা চক্রটা মিলে আর কি আপনার। আসলে তখন আমার মাথায় আসে নাই। পরে 3-4 দিন পরে ওই টাকাটা যখন দেওয়া হলো, তখন আবার বলে কি আপু আরো লাগবে তো, আরো 1 কোটি টাকা, আরো বলতেছে, এখন কাদের ভাই বলতেছে কি এখন আমার টাকা দাও, আমার টাকা দাও। কত সে 3 কোটি টাকা তারে দিতে হবে, 1 কোটি টাকা তারে দিতে হবে, অথচ কোনো কিচ্ছু হয় না, কাগজ কোনো কিচ্ছু রেডি না। সে বারবার বলে পেমেন্ট শিডিউল হয়ে গেছে, কাজ হয়ে গেছে। পরে আমি বললাম কি যে আল্লাহ, মানে ওরা যে আমাকে ব্ল্যাকমেল করে, আসলে আমি বুঝতে পারি এই কথাগুলো মানুষ শুনলে না আমাকে বোকা তো ভাববেই, সবাই বোকা। ইভেন ডকুমেন্টস আছে, মানে ওই কথার ভয়েস কিন্তু আছে, আমি ওগুলো কিন্তু ও ওটা রেকর্ড করে রাখছেন, গুড, এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। নিচে চপ্পল জানে, আমরা একই টেবিলে বসতাম না। তারপর এখন ও আবার বলতে কি আপু আরো টাকা লাগবে, তখন আমাকে 20 লাখ টাকা চাপাই দিছে। ও নাকি দেবে 40 লাখ, আর একজনে ওই যে কামরুজ্জামান দেবে 10 লাখ। আদৌ কিন্তু ওরা কেউ টাকা দিচ্ছে না, আমার কাছ থেকে আবার 20 লাখ টাকা নিল। তাহলে আপনি মোট টোটাল দিলেন কত? ওদিকে 42 লাখ আর এদিকে দিলেন 20 লাখ। 20 লাখ আবার আরো দিছে না, ওই যে আমার বোনের কাছ থেকে আনি আবার 12 লাখ টাকা দিছে। সত্যি কাহিনী, বলেন। একটার পর একটা বাড়াচ্ছে, একটার পর একটা। এখন আমি কারোর সাথে শেয়ারও করতে পারি না যে আমি আসলে জ্বলে পুড়ে মরতেছি, বিষয়টা এরকম। আর আমি ভাবি যে মনে হয় কাজটা হয়ে গেছে, এখন ওরা শুধু মানুষকে টাকা দিচ্ছে, টাকার টান করছে। ওরা আবার 20 লাখ টাকা এরকম দিলাম, এরকম আবার 3-4 দিনের মধ্যে বলে কি আরো টাকা লাগবে, দিলাম ওখান থেকে 12 লাখ। এরপর আমার কাছে 5 লাখ লাগবে, 7 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে। ওমা, মানে এখন যখন আমাকে একদম পুরো বতর করছে, তখন ওদের কানে পানি গেছে এবং শেখ হাসিনা সেও আউট হয়ে গেছে। তারপর শেখ হাসিনা যাওয়ার পরও 10-12 লাখ টাকা আমার কাছ থেকে নিয়েছে। ওই যে শুধু বলে কি সব ওকে আপু, এখন খাজনা কাটতে হবে। আর খাজনা মানসটা কিছু না যে খারিজও হয় নাই, কোনো পেপারস রেডি করে নাই, কোনো পেপারস কিচ্ছু নাই,
ওরকম ঠিকঠাক আপনাকে ভূগোল বুঝে না, টাকাগুলো নিচ্ছে। সবই ভুল বুঝেছে। এবং ওই টেবিলে বসে এই চপ্পলের কথা আছে কামরুজ্জামানের এবং ওই মেয়েটার, হ্যাঁ, এবং এখানে আরো মানুষ আছে যারা আমি টাকা দিছি যা, হুম হুম। আর ওদের তো ভয়েস আছে, এটা তো একটা ভয়েস না, মিনিমাম আমি 50টা ভয়েস দেখাতে পারবো। সেগুলি তো আমার ডকুমেন্টস আমি রেখে দিয়েছেন, হ্যাঁ অবশ্যই দেখছি আমি এগুলো। হবে পরে। এখন উনি যাওয়ার পর ওই মেয়েটা বলতো কি, আমি বলতাম কি যে আপু এতগুলো টাকা যেহেতু এখানে দিয়ে ফেলছি, এখন আমার আর এত লোড নেওয়া সম্ভব না, আমার টাকাগুলি আমাকে দিয়ে দেন, আর আমি মানুষের টাকা মানুষকে দিয়ে দিই, আর আমার টাকাগুলো আমার হাতে আসে, আমার এই কাজের দরকার নেই, লাভও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সবসময় বলছে সব ওকে, কোনো এখানে সমস্যা নেই, কোনো কাগজের সমস্যা নেই। আমি তো কাগজের কথা ভাবতেই পারিনি যে কাগজের সমস্যা, এগুলোই যে ঠিক নেই এটাই আমি কখনো ভাবিনি। আমি ভাবছি সব ঠিক আছে, আর ওই টাকাগুলি ওইদিকে দিচ্ছে, আসলে কোথাও দিচ্ছে না। যদি দিত মানে কোথাও টাকা, তখন কাগজে ওকে হয়ে আসবে, কারণ অবশ্যই। ডকুমেন্টস ঠিক করেই তো একটা মানুষ টাকা খাবে। অবশ্যই। সেখানে কোনো ডকুমেন্টস ঠিক নেই, তার টাকা কে খাইলো? অবশ্যই ও খাইছে। সে নিচে তার হাজবেন্ডের বুদ্ধিতে, প্রত্যেকটা বার ওই বুদ্ধি বাসায় বসে শিখিয়ে দিত, আপনাকে নিয়ে এই মিটিংটা করবা, টাকাটা দিবে। ও আবার ওইরকম একটা মিটিং করতো, আমাকে ভালো করে ফিটিং দিত, এবং কি প্রশংসা! আমার মতো ভালো মানুষ হয় না, আমার মতো ভালো মেয়ে সে আর এই জগতে দেখে না। চাপাবাজ। এখন আমার মতো খারাপ, আর আমি যে টাকা চাই, এখন আমার মতো খারাপ এই জগতে সে দেখে নাই। এবং বলে কি, আপনি কিসের টাকা পাবেন, ডকুমেন্টস কি আপনার, আর আপনি কি বলে আপনি আমার কাছে টাকা পাবেন না, আমি কোথা থেকে টাকা দিব, আমি নিজেই চলতে পারতেছি না, আমার মোবাইল নাই, হ্যাঁ মোবাইল, অথচ ভিডিও করে তার বাবার জন্মদিন পালন করে, ধরো বাসায় লাক্সারিয়াস ভাবে লাইফ লিড করে। আমার টাকাগুলি নিয়ে, মানে ওর যে প্রথম হাজবেন্ড আছে উনি তো ব্যাংকার ছিল, ওর নাকি তেমন একটা টাকা দিতেও পারতো না, ওটা তো সামান্ত ভাবে দিতে পারতো না, অনেক কষ্টে লাইফ লিড করছে। আমার টাকাটা পাওয়ার পরে ও বিয়ে করছে, মনে করো যে 3 বছর আগে, এই যে সেকেন্ড হাজবেন্ড, 2.5 বছর পরে অক্টোবরে 13 তারিখে তালাক দিছে, তারিখে তালাক দিছে ওনার হাজবেন্ডকে। আর এই 2.5 বছর ওনার সাথে সংসার করে, মানে সংসার করে কি তেমন একটা নাই, যোগাযোগ নাই, ওরা তো কিছু দেয় না। তা তো আমি মানে ওরে দেখে ভ্যাস দেখেই আমি বুঝছি যে ওর মানে ওরকম কোনো কিছু নাই, ওইভাবে লাইফ লিড করে না, ও একবারে গরিবী হাত। ও মা, যে আমার টাকাটা দিলাম, এখন ওর স্বামীরও তালাক দিয়ে দিছে, আগেরটারে সেকেন্ডটারে একসাথে থাকে, এবং আমার টাকাগুলি নিয়ে হয়তো সেকেন্ডের হাতে দিছে, তার সাথে এখন মিলেমিশে সংসার করে। তোর সংসার কতদিন টিকবে রে, কতদিন তুই টিকাবি? হারাম খাইয়ে কি আরাম আছে? কোনো সময় না। হ্যাঁ, হারাম খাইয়ে তুমি কোনো দিন আরাম পাবা না। তোমার হাজবেন্ড তুমি দেখো কয়দিন তুমি এই টাকা কটা ধরে খাইতে পারো। সব ইনকাম করে, সেই টাকাই ধরে রাখা খুব টাফ, মুশকিল। মানুষ ধরে রাখতে পারে না। সেখানে তুমি তো অসৎ টাকা, তুমি যত বায়না করো না এই দিতে পারবো না, তুমি টাকা হাতে নিছো, তুমি তোমার বাচ্চাদেরকে চালাচ্ছ, তোমার ফ্যামিলি চালাচ্ছ, ফ্যামিলি চালাচ্ছ, তোমার ওর ভাইটাকেও কিন্তু চালায়, এবং ওর ভাইয়ের একটা বাচ্চা হয়েছে 3 মাস, 3 মাসও না 2 মাস যাইতে পারে, এর মধ্যে সেই বউটার আউট করে দিছে। কত বড় খারাপ সেই বউটারে! ও যেদিন তালাক দিচ্ছে ওর হাজবেন্ডকে, ওই দিনই আর ভাইরেও তালাক লাগছে। ওই দিন ওর দুই ভাই বোনে একদিনে তালাক হয়। আর এখন ওই যে শিয়াছিলা যাওয়ার পরে লুট করেছে না মানুষ, অনেকে অনেক বাসা লুট ঘরে বসে ভাই কাঁপতে কাঁপতে শেষ। মানে কি হচ্ছে, এদিকে খুন, ওদিকে মার্ডার, ওদিকে এই সেই, এরা এগুলোর সাথেই জড়িত। এর ওই যে হাজবেন্ড সব নেতাদের চিনে, সব এমপি মন্ত্রীর বাড়ি চিনে, ছবিগুলো নিয়ে বসা উচিত ছিল, ওগুলো দেখানো উচিত ছিল। দেখাবো পরে, ওগুলো পরে দেখাবো, সমস্যা। তো সেই সবার বাসায় লুট করছে, সব বাসায় লুট করছে। এখন ওর কাছে ডলার আছে, আমাদের টাকা আছে, আমি যে পারপাসে টাকাটা দিছি এই পারপাসে অনেকেই টাকা দিছে, যে জহির বেটাই সবাই এখন ভুক্তভোগী, সবাইকে ভোগাচ্ছে। আরো মোবাইলটা কারো রিসিভ করে না, রিসিভ না করে মানে সে এই নেতার কাছে ওই নেতার কাছে ওদিক ঘুরে সেদিক ঘুরে, মানে সে টাকার অভাব নাই তার। আগে তো মনে করো ওই তাদের কাছে শুনছে, ওই যে চপ্পল টপ্পল ওদের কাছে শুনছে কি, রাস্তায় রাস্তায় হাঁটতো এই মহিলা, জহির ভাই বলছে রাস্তায় হাঁটতো, বা ওই যে ওর ব্যাংকার যে স্বামী থাকতে 3-4টা প্রেমও করছে। আচ্ছা, মেয়ে তো খারাপ।
হ্যাঁ, পুরা খারাপ খারাপ। দেখি যে এই আমার সাথে এটা করতে পারছে, এটা তো আমি আগে জানতাম না। ওনাকে আমি মনে করছি ভালো, কিন্তু সে যে এইটা এটা তো আমি বুঝতে পারিনি। পরে শুনি তো আমি আকাশ থেকে বললাম, আল্লাহ কি বলে, মানে সে প্রেম করছে এতগুলো হিন্দুদের সাথেও, মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার তার স্বামীর সাথে কোনো যোগাযোগ না রেখে বিয়ে করছে, বিয়ে করে 2.5 বছর পর আগের স্বামীরে তালাক দেয়। সেখানে মানে আমার টাকাটা পাওয়ার পরে এখন ওর স্বামী আমাকে দোষে বলে কি, আপনি ম্যাডাম টাকাটা দিয়ে আমার সংসারটা নষ্ট করলেন। আমার সংসার কেমন নষ্ট করছি? সংসার আপনার আগেই হয়েছে, আপনি 2.5 বছর আগে থেকে সংসার করে সে একজনের সাথে, তাহলে আমি কেমনে নষ্ট করলাম? বলে সে তো দিত না টাকা, আমার টাকার উপর ইনভলভ ছিল, সেই টাকাটা আমি দিতাম তাকে। তার সাথে যদি সে থাকেও, সে তো টাকা দিত না। এখন যখন আপনি টাকাগুলি দিলেন, সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। সে আমাকে ডিভোর্স দিয়ে এখন আমার টাকাগুলি ও খাচ্ছে, আর হাজবেন্ডকে দিচ্ছে। এখন শুনি গাড়িতেও চলে সে, আপনার টাকা দিয়ে গাড়ি নিয়ে এখন গাড়িতে চলে, বাহ। গাড়িতে চলে। এই যে ঘরে ফার্নিচারের অভাব নেই, 2টা বাসা মেনটেন করে, 2 বাসায় থাকে। এর আগে যে- এগুলো করে না, এখন এগুলো যে করে। কয়দিন আগে রাস্তায় হেঁটে বেড়াইতো, হ্যাঁ। সে এখন 2টা ফ্ল্যাট ঢাকা শহরে মেইনটেইন করে, বাহ। হ্যাঁ, কি ওই একই পরিমাণ building এ টাকা! 2টা ফ্ল্যাট নিয়ে থাকে। তাহলে আপনার টাকা দিয়ে সে তার পার্সোনাল আচ্ছা, লাইফ এগুলো কি লিড করছে। লজ্জা শরম নাই? বা এই যে আমার টাকাগুলি নিয়ে, সবার টাকাগুলি নিয়ে তোর বাচ্চাদের খাওয়াচ্ছিস, আল্লাহ তো জানে। অবশ্যই। তুই নিজে খাচ্ছিস, তোর বাবা মাকে খাওয়াচ্ছিস, তুই তো হয়তো কোনো এক সময় টাকা ফুরোই যাবে, কিন্তু তুই নিজের কাছে কি জবাবটা দিবি? উপর আল্লাহ তো তোকে দেখবে অন্তত। প্রকৃতির একটা বিচার আছে না? অবশ্যই আছে। সব টাকা মানুষ ধরে রাখতে পারে না, সেখানে তো অসৎ টাকা তুই ধরে রেখে খাবি, হ্যাঁ? পারবি না, কোনো দিন সুখী হতে পারবি না। আমার টাকাটা আমি উদ্ধার করতে চাই, এবং আমি এখান থেকে উদ্ধার করবই। তাহলে অনেক সাংবাদিক আমাকে ফোন দিছে, তো একটা বলছে, সাংবাদিক আপু, সম্মেলন করে ফেলেন। হ্যাঁ, করবো। আর তাদের কাছে আমি একটু টাইম চাইছি যে আমি করব, কিন্তু আমি এদিকে দেখি আমার যারা আছে এরা কি ডিসিশন নেয়, এবং কামরুজ্জামান চপলেরা কি ডিসিশন নেয়, ওদের উপরে একটা ভরসা আছে আমার। যদি আমি ভালো ভালোই টাকাগুলি পেয়ে যাই, তাহলে ওর মনে ও ভালো থাকবে, আর আমি ভালো থাকতে দিব। এরকম না হয়, ওর যত কুকীর্তি আছে অন্তত সেগুলি আমি সব ফ্লাশ করে দিব, এবং কোন কোন বাড়ি গেছে ওই বাড়ির সিসি ফুটেজ পর্যন্ত কালেকশন করা, আর ওর ছবি টবি ওগো সব ই করবো। আর এগুলি তো আমার কাছে ভিডিও সহ আছে, যে যারা যারা ওর সাথে ছিল ওরা কথা বলছে, আর আমার কই কই গেছে, কি করছে, ভিডিও হইতেছে, ওরা তো জানে না। তারপর আবার এই যে মোবাইলে কথা Phone call, বলছে, ওরা তখন আমাকে অনেক বিশ্বাস করতো, কারণ আমি তো আমার বাসা ছেড়ে কোথাও যাই না। এই টাকার জন্য সবার সাথে আমার যোগাযোগ রাখতে হয়েছে। তখন বলতো কই আছে, কি করে, আর এই মেয়ের স্বামী কি করে, মেয়ের স্বামী মেশিন পত্র, ওই যে কি জানি তালা ভাঙে না, তালা ভাঙার মেশিন কিনে প্রত্যেকটা বাড়ি বাড়ি সে তালা ভাঙতে গেছে, তালা ভেঙে তারপর ট্রাক ভাড়া করে টাকা আনার জন্য। চিন্তা করছো, এই মেয়ে আমার সাথে থাকে, এই মেয়ের সাথে থাকে, কত বড় সাহস! ওদের বাসার সামনের সিসি ফুটেজ যদি চেক করে, যে বিল্ডিংই হোক, ওর বাসায় সিসি ফুটেজ যদি নাও চেক করতে দেয়, ওখানে তো অনেকেরই আছে। আছে তো, আশেপাশে অনেক বাসা আছে, সিসি ফুটেজ আছে না? সেগুলি চেক করলে দেখবে শেখ হাসিনা যাওয়ার পরে ওর মুভমেন্ট কোথায় কোথায় কেমনে কিভাবে হয়েছে, ওইগুলো যদি চেক করে ওর বাইকতে দেওয়া যাবে। এগুলো আমরা চেক করব, এগুলো চেক করব। না, সাংবাদিকেরা যেহেতু বলছে তো। আপনি দেখেন আপনার ডিসিশন গুলো কি দেয় আপনার লোকেরা, এরপরে একটা সাংবাদিক সম্মেলন করে তারপরে আইনি ব্যবস্থা নিয়ে আমরা। না, ওইটাই আমি এখন ওয়েট করতেছি। এখান থেকে আমি চাই ভালো একটা ডিসিশন আসুক, আসার পরে আমি, যদি না আসে সেই ক্ষেত্রে আমি আমি সত্যটা প্রমাণ করবই, সত্যটা আর সত্য সবাইকে জানাবই, যে ওরা কি অন্তত কিছু কইরে খেতে পারবে না বাংলাদেশে থেকে, যে ওর মুখটা যেন চিটার হিসাবে প্রমাণিত হয় ওকে দুইজনের। সত্য কখনো লুকিয়ে থাকবে না, সত্য প্রকাশ হবেই। না, অনেকেই যেহেতু অনেক সাংবাদিক কল দিয়েছে, আপু ডকুমেন্টস থাকলে দেন এবং আমরা এটা ক্রাইম রিপোর্টে নিয়ে যাব, কিন্তু আমি দিব না, আপনার পরিচিত তাদেরকে একটু টাইম চেয়েছি, দিব। তারপর আপনার পরিচিত অনেক লোক আছে, যেটা বেসিক্যালি আমি জানি, হ্যাঁ, সব জায়গাতেই। তো আপনাকে হেল্প করার অনেক লোক আছে এখন। না, সবাই তো বলছে আপনাকে হেল্প করবো, কারণ আমি ভুক্তভোগী, এখানে আমি টাকা দিয়েছি, কেন আমার টাকাটা একজন এরকম খেয়ে পার পেয়ে যাবে? আমি ছেড়ে দিব, আমার বিশ্বাসের অমর্যাদা। আর এটা ছেড়ে দেওয়া ঠিক না, কারণ আপনার কাছ থেকে এটা পার পেয়ে গেলে এরকম আরো মানুষের কাছে অলরেডি করছে, তাদের ইন্টারভিউ নিয়ে দিব। ওকে, যাদের সাথে এরকম করছে না, প্রত্যেকে রেডি আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। বলছে তুমি শুরু করো, আমরা শেষ করব। ওকে, তাইলে তো হলো সাপোর্ট, তারা আছে না সাপোর্টে, সাপোর্ট সব দিক থেকে আমরা পাবো। পার পাবে না তো, পার পাবে না। আর আমি আপডেট দিতে থাকবো। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন সেই মহিলাটাকে। সবাইকে বলবো এটাই, যে অন্তত সবাই
সাপোর্ট এরকম করেন যাতে আমার টাকাটা আমি পেয়ে যাই। লাইক শেয়ার যেটা আছে সেটাও করেন। আর যাতে আমার সবাই এখানে জানে যারা বিষয়গুলো সাংবাদিক আছে, জানে। আমার পেজের সাথে যারা আছেন তারা আমাকে অনেকেই কল দিছে যে আপু মানে প্রমাণ যেগুলো আছে সেগুলি দেন, আমরা রিপোর্ট করি। কিন্তু তাদেরকে বলছি আমি একটু সময় নিচ্ছি, সময় নিয়ে আমি আপনাদের ঠিক দিব, এটা দেখে এদিকে কি হয়, তারপর আমি আপনাদেরকে এটা নিউজ করাবো এবং ন্যাশনাল চ্যানেলগুলোতেও সবকিছুতে। ওকে। এমনিতে ইউটিউব চ্যানেল তো অনেকের আছে, অনেক পেজ, হুম। তারপর আমি এটাও করবো। কারণ এইরকম মানুষকে ভোগাইয়ে কেউ ভালো থাকবে এটা আমি চাই না, এটা আমি চাই না, কোনোভাবে চাই না। আর আমি এরকম ভুগতেও চাই না। আমাকে আপসেট বানিয়ে রাখছে। হ্যাঁ, না ওটা তো এখানে দেখাই একটা যায় কোটি টাকা আপনাকে। গেল না, আমার কাছে এটা বিরাট কষ্ট। তার কাছে হয়তো এই টাকাটা নিয়ে সে খুব ভালো আছে। হ্যাঁ, সে ভাবছে যে কেন টাকা দিব, আমি তো পেয়ে গেছি, দেয়া যাবে না। আর যাই হোক, হয়তো জুতার বাড়ি খাবো, পিসার বাড়ি খাবো, অপমান সহ্য করবো, এই দুনিয়ায় সবাই লাঞ্ছিত করবে, সব সহ্য করবো, কিন্তু টাকা দিব না, সেটাও হতে পারে। কিন্তু আমি আমার ওয়েতে আমি আগাচ্ছি, আমি আমার মতো কথা বলে যাব। ওকে, সবাই একটু সাপোর্ট করবেন দেখা যেন হবে আমি নেক্সট কোনো সত্যিটা প্রমাণ করতে করতে পারেন। পারি হ্যাঁ, এবং রাইট। আমার টাকাটা পেয়ে যাই, এটা আমি চাই। তো আমরা দর্শককে অনুরোধ করব যে এই ভিডিওটা যখন আপনারা পাবেন ইউটিউবে ফেসবুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখানে এক আপু ভুক্তভোগী, এনার মতো আরো যেন কেউ ভুক্তভোগী না হয়, এই বিষয়গুলো থেকে যেন সবাই সাবধান হয়ে যায়। আমি দর্শকদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা যেন সবাই শেয়ার করে দেয় বেশি বেশি। থ্যাংক ইউ।